চলার পথে হোঁচট খেয়ে পড়ে থাকা নয়, উঠে দাঁড়াতে হয়। যেমন এই নগর কৃষক, তিনি যখন তার জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভাবেন এই ছাদ বাগান গড়ে তোলার কথা, এবং এখন দেখতে পাচ্ছেন এই ছাদ বাগানটি সবুজের সমারোহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমার আগে আমার বাগানে চলে এসেছেন, কেমন লাগলো আমার বাগান? অনেক সুন্দর লেগেছে আমার, খুব সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন এবং টিপটপ করে সাজানো আছে। বাহ, খুব ভালো লাগলো জেনে। আচ্ছা আপু, আজকের পর্বটি কিন্তু আমাদের একটা স্পেশাল পর্ব। আচ্ছা, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আরটিভি 19তম বছর পেরিয়ে 20তম বছরে পদার্পণ করেছে। এটার জন্য আরটিভির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমার পক্ষ থেকে আরটিভিকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। এবার আমাদের দর্শকদেরও আমি একটু শুভেচ্ছা জানিয়ে আসি। অবশ্যই। দর্শক, আরটিভি 19 বছর পেরিয়ে 20 বছরে পদার্পণ করেছে। তাই আরটিভি সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভনোধ্যায়ী, কলাকৌশলী ও আমার কৃষক এবং খামারি ভাইরা সহ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আরটিভি 19তম বছর পেরিয়ে 20তম বছরে পদার্পণ করেছে। তাই আজকের পর্বটিও আমরা একটু বিশেষভাবে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি কৃষি ও কৃষ্টির বিশেষ এই পর্বে। আপনাদের সাথে আছি আমি নুসাইবা ইবনাত পারলি। আপু, আমরা তো অনেকের কাছে অনেক রকমের গল্প শুনি, কারো কাছে সফলতার গল্প শুনি, কারো কাছে আবার ব্যর্থতার গল্প শুনি। তবে আপনার কাছে আমি ভিন্ন রকম কিছু শুনতে চাচ্ছি, যেমন এই ছাদ বাগানের সাথে আপনার স্মৃতিময় কিছু সময় যদি আমি জানতে পারতাম। আমি অনেকদিন ধরে অনেক রকম রোগের সাথে লড়াই করছি, খুব জটিল কিছু রোগ আছে আমার। কিন্তু 2017 সালে আমার শরীরে ক্যান্সার বাসা বাঁধে। দীর্ঘমেয়াদী একটা জটিল, একটা কষ্টকর একটা চিকিৎসা। তো তারপরে যেটা হয় যে এই ছাদে কিন্তু কোনো বাগান ছিল না। তো আমার হাসপাতাল, বাসা, এরকম জীবনটা একটা ছকে আর কি আটকে গেল। তখন আমি বাগান করতে চাইলাম, এবং তারপরে আমার এই আমার বাগান করার শুরুটা হচ্ছে 2018 সালে। আমি বলবো এই বাগান আমার বেঁচে থাকার, লড়াই করার একটা শক্তি। এবং এই বাগানে আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, প্রচুর টিয়া আসে। শুধু টিয়া না, টিয়া, ঘুঘু, মুনিয়া, বুলবুলি, মানে প্রচুর পাখি আসে। দেখা যাচ্ছে যে আশেপাশে বাগানে থেকে আপনার এখানে বেশি আসে। প্রচুর। আমি এই যে কুল গাছগুলো লাগিয়েছি, এর ফলগুলো কিন্তু সব টিয়াই খায়। আমি নিয়মিত কিন্তু ওদেরকে খাবার দেই। আপনি একটু খেয়াল করে দেখবেন যে পিছনে আমি ওদের জন্য খাবার রাখি। তো তারপরে ওরা আমার ফল, ফুল সব নষ্ট করে, কিন্তু আমি রাগ করি না, কারণ ওদের সাথে ঝগড়া করলেও আমি বিষয়টা ভীষণভাবে এনজয় করি। এবং আরেকটা হলো যে প্রতিটা ফল, ফুল, গাছ দেখার জন্য, বা একটা বীজ পুঁতলে সেটা থেকে যে বপন করার পরে চারা গজাবে, ওদেরকে দেখার জন্য মনে হয় আমি বেঁচে আছি। কারণ বেঁচে থাকা, লড়াই করার শক্তি আমার এই বাগান। যাক, আমি বুঝতে পারলাম যে আপনার একঘেয়ে জীবন থেকে এই বাগানটা একদম লাইফে চেঞ্জ এনে দিয়েছে। না, আমি মাঝে মাঝে হাসপাতালে যাই, ঠিক আছে, কিন্তু হাসপাতাল থেকে ফেরার জন্য যে আকুলি বিকুলি মনের ভিতরে, সেটা কিন্তু আমার বাগান। যে স্ট্রেংথটা আছে, হ্যাঁ, আমি বাগানে ফিরবো, আমি বাগানে ফিরলে আমি অনেকটা রিকভার করব। হ্যাঁ, তো প্রতিবার আমি প্রায় ডাক্তারদের সঙ্গে একটা লড়াই করে, যুদ্ধ করে আমি আবার বাসায় আসি আমার বাগানের জন্য। আপনি বলছিলেন 2018 সাল থেকে শুরু করেছেন, তাহলে 2018 সালে কতগুলো গাছ নিয়ে শুরু করেছিলেন এবং এখন কতগুলো গাছ আছে? 5 বা 6টা গাছ নিয়ে আমার বাগান শুরু। এখন কয়টা গাছ আছে এটা আমি বলে শেষ করতে পারবো না, গাছ আমার গোনা নেই। এখানে আছে ঔষধি গাছ, এখানে আছে ফলের গাছ, বেশ কিছু ফুলের গাছ, অনেকগুলো গাছ আছে। আমি বলতে পারবো না যে কতগুলো গাছ আছে। আমি আরেকটা জিনিস এখানে বলি, সেটা হলো যে আমার বাবা মা দুইজনেরই বাগান এবং গাছের প্রতি একটা আগ্রহ ছিল। আমার মা ফুল গাছের প্রতি একটা আগ্রহ ছিল, আমার বাবার ছিল হচ্ছে কৃষির প্রতি আগ্রহ। উনি পদার্থবিজ্ঞান একটা জটিল বিষয়ের অধ্যাপক ছিলেন, কিন্তু উনি কৃষি নিয়ে ভাবতে, কাজ করতে পছন্দ করতেন, এবং একদম মাঠ লেভেলে যে উনি কিন্তু কাজ করতেন। এবং উনি আখ নিয়ে একটা গবেষণা করেছিলেন, আখের একটা জাতও আবিষ্কার করেছিলেন। তো সেই জন্য আমার ভিতরে দুদিক থেকে দুটোই এসেছে। আমি ফুল গাছ যেমন পছন্দ করি, কৃষি জাতীয় গাছ যেমন সবজি, নানান রকমের গাছ, সেখানে এগুলোর প্রতিও আমার আগ্রহ আছে।
আপনি বলছিলেন যে আপনি আপনার বাবা মার কাছ থেকে ইন্সপায়ার হয়েছেন, তো আপনার পরবর্তী প্রজন্ম কি এটা পেয়েছে? না, অবশ্যই আমার সন্তানরা কিন্তু গাছের সাথে বেড়ে ওঠা। আচ্ছা, ওরা অনেক গাছ চেনে এবং গাছের নেচার সম্পর্কে জানে। গাছের কিন্তু অনেক রোগবালাই হয়, গাছেদের কিন্তু মন খারাপ হয়, এই বিষয়গুলো কিন্তু ওরাও জানে। আমি এখন ওকে বড় করছি একদম প্রকৃতির সাথে। আরেকটা বিষয় বলবো, আমরা তো ষড়ঋতুর দেশ, আমাদের দেশ। একটি বাগান থাকলেই সন্তানরা বুঝতে পারবে এই 6টি ঋতুর কি পরিবর্তন। এই যে এখন যেমন পাতা ঝরার সময়, এখন কিন্তু ভীষণ নম্বর বাগান, এক একটা সময় এক একটা, বসন্তে একটা রূপ, শীতে একটা রূপ, গ্রীষ্মকালে একটা রূপ, বর্ষাকালে একটা রূপ। এটা হচ্ছে একটা চমৎকার বিষয় যে আমার মনে হয় যে প্রতিটি শিশুকে, প্রতিটি সন্তানকে ষড়ঋতু সম্পর্কে বুঝতে হলে বাগান থাকতে হবে, বাগানের সাথে পরিচয় করিয়ে দেওয়া, গাছের সাথে পরিচয় করে দেওয়া, এবং গাছের যে উপকারিতা, গাছ যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এবং এই যে ঢাকা শহরে বায়ু দূষণ, এটা রোধ করতে গেলে বাগানের কিন্তু কোনো বিকল্প নেই। তা আমাদের ঢাকা শহরে আমরা মাটি কোথায় পাবো? নেই তো। অতএব আমরা ছাদগুলোকে ব্যবহার করি, ছাদ বাগান যদি প্রত্যেকে করি তাহলে কিন্তু এই বায়ু দূষণ অনেকটাই আমরা রোধ করতে পারবো। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়, এটা আমার মনে হয় যে সবাই উপলব্ধি করবেন এবং সবাই তাদের ছাদে বা বাগানে, বারান্দায় বাগান তৈরি করবেন। আপু পরবর্তী প্রজন্মের কথা বলেছিলেন, এই বাবুটা কি আপনার পরবর্তী প্রজন্ম নাকি তারও পরবর্তী প্রজন্ম? ও আমার সম্পর্কে নাতি হয়, আচ্ছা, ঠিক আছে, এবং ও কিন্তু গাছের সাথে, প্রকৃতির সাথে বেড়ে উঠছে। ওকে আমি সেই জায়গাটা দিতে পেরেছি, এটা আমার পরম পাওয়া। ও শুধু গাছের যত্ন নিতে জানে না, অনেক গাছ চেনে। আমি বলতে পারবো যে সেটা তুমিও চেনো না। শুধু গাছ চেনেই না, গাছ কোন ঋতুতে কোন ফুল ফোটে এবং কোন গাছের কি যত্ন সেটাও সে জানে, খুব ভালো করে জানে। আমার ছাদে কিন্তু অনেকগুলো গাছ আছে যেগুলো আসলে ঠিক বাগানের জন্য না, বাগানের জন্য না মানে ছাদ বাগানের জন্য না, মানে যেগুলোর জন্য অনেকখানি জায়গা লাগে, যেমন কুরচি গাছ। ঠিক বলেছেন আপু, কারণ এমন অনেক গাছ আছে যেগুলো আমি চিনি না, হয়তো নামও জানি না। তাই আমি আপনার কাছ থেকে এখন ভিন্নধর্মী কিছু গাছ দেখতে চাই। আচ্ছা আচ্ছা, না এটা হচ্ছে নীলমণি। নীলমণি বসন্তে ফুল ফুটবে, পুরো গাছটা একদম নীল হয়ে যাবে। আচ্ছা, মানে অসম্ভব সুন্দর এর ফুল। এর পাতা ঝরে যাবে, কিন্তু পাতা ঝরে যায়, শুধু ফুল হবে, ফুল থাকবে, একদম শুধু ফুল হবে। এখানে এই যে আনার, এটা পাকিস্তানি আনার, হ্যাঁ, বাহ। আর এটা হচ্ছে কুরচি। কুরচি এখন তো পাতা ঝরার সময়, বসন্তে একদম সুন্দর সুগন্ধি ফুল হবে। এই যে আনার ধরে আছে, ধরেছে। আচ্ছা, এটা হচ্ছে সোনালু। সোনালু গাছ কিন্তু এখন পাতা ঝরে গেছে, এরপরে কিন্তু ফুল আসবে। হ্যাঁ, ফুল আসবে। ওর সাথে আমি অর্কিড ইয়ে করেছি, বেঁধে দিয়েছি। এবং এইখানে দেখো, এই যে ফল, এটাকে কি বলে জানো? বাদর লাঠি। আমি আসলে জানিও না যে খেতে কেমন হয়। না না, এটা খাওয়া যায় না, এটা খাওয়া যায় না, একদমই খাওয়া যায় না। না, তবে কিছু ঔষধি গুণ আছে, বেশ কিছু ঔষধি গুণ আছে। এটা হচ্ছে সবেদা। এখানে আছে 12 মাসি সজনে। সজনের গুণাগুণ তো আমরা জানি, অনেকেই জানি। হ্যাঁ, নিম গাছ লাগিয়ে রেখেছি, নিমের বাতাস আমাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। এখানে বাগান বিলাস, এটা বাগান বিলাস। এই বাগান বিলাসটার রং একটু অন্যরকম, সুন্দর একটা রং। হ্যাঁ, খুব সুন্দর একটা রং। ফুল ফুটলে আমি আবার আসবো দেখতে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে মালবেরি আছে, মালবেরির ফল হবে অনেক, এখনো ফল সেভাবে আসেনি। এই গাছটি হচ্ছে করসল। করসলের পাতা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, তবে করসলের কিন্তু ইদানিং বেশ, মানে করসল বিষয়ে জানা যাচ্ছে আর কি। তো এই করসল গাছটি আমি ছাদে রেখেছি। আপু তাহলে এই জোনটাকে আমরা ঐতিহ্যবাহী ফুলের বা ইউনিক ফুলের জোন বলতে পারি? হ্যাঁ, সেটা বলা যেতেই পারে। তবে ফুল আমার সারা বাগানে কিছু ছড়ানো ছিটানো আছে। এটা যেমন স্নো ভাইন, এটা হচ্ছে ক্যাটস গ্লো। এই এখানে তো ডম্বিয়া দেখালামই, হ্যাঁ, আর এখানে চন্দ্রমল্লিকা এখনো ফুটতে শুরু করেনি, নানান রঙের চন্দ্রমল্লিকা ফুটবে। ওখানে আছে পার্সিয়ান জুই। সবজির দিকটা ওইদিকে। এখানে কিন্তু লিচু গাছও লাগিয়েছি আমি, দেখতে পাচ্ছি লিচু গাছ আছে, আম গাছ আছে, কিছু ভেষজ গাছ আছে। আরেকটা বলি আমি, গন্ধবাদাল গাছ আছে আমার। গন্ধবাদাল দারুণ ঔষধি একটা গাছ, যেটা সচরাচর এখন দেখা যায় না, আমার বাগানে আছে, একটু ইউনিক বলা যায়। এগুলো আমি রাখি আর কি। হ্যাঁ, যে ঔষধি গাছ, ফলের গাছ, সবজির গাছ, ফুলের গাছ রাখতে চেষ্টা করি। দর্শক, আজ আমরা আরটিভি কৃষি ও কৃষ্টির বিশেষ একটি পর্ব করতে চলে এসেছি এই ছাদ বাগানে। এখানে এতক্ষণ ঘুরে অনেক গাছ সম্পর্কে জানলাম, আরও জানবো কি কি ধরনের গাছ আছে এবং এদের পরিচর্যা কিভাবে করতে হয়। তবে একটি বিরতির পর নিয়ে নিচ্ছি আরটিভি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আরটিভি 19 বছর পেরিয়ে 20 বছরে পদার্পণ করেছে। আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আপনাদের আবারও শুভেচ্ছা। দর্শক, এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আপু, এই মুহূর্তে আপনার কাছে শীতকালীন কি কি সবজি আছে? এই যে শিম আসতে শুরু করেছে, যে গাছ দেরিতে লাগালেও এখানে লেটুস আছে, স্ট্রবেরি আছে, এটা একটা গাছ হচ্ছে রোজমেরি। আচ্ছা, এখানে কিছু টমেটোগুলো ফুল আসতে শুরু করেছে। পিছনে আছে হচ্ছে, এটা কিন্তু একটা মজার জিনিস, সিডলেস কুল। আমরা কুলের সিডটা তো মুখের মধ্যে ইয়ে করে রাখি, এটাতে কিন্তু কোনো সিড নাই, কোনো সিড নাই। এখানে লাউ আছে, এটা হচ্ছে অর্কিড কাঞ্চন। অর্কিড কাঞ্চনের ফুল ফুটলে এখান থেকে সরা বড় দায়, একদম গোড়া থেকে পুরো গাছটা ফুলে ফুলে ছেয়ে যাবে। হ্যাঁ, একদম ছেয়ে যাবে। হ্যাঁ, এখানে পেঁপে লাগিয়েছি, পেঁপে আমি ছোট জায়গায় লাগিয়েছি, আশা করছি ফলন হবে। বেগুন ধরেছে, বেগুন। ওখানে অরবড়ই গাছ আছে, এটা আনারস। ওখানে আমড়া আছে, লাল শাক লাগিয়েছি আমি। ছাদে তো আমাদের জায়গা কম, তাই না? একটা গাছের গোড়ায় দেখা যাচ্ছে আরেকটা গাছ লাগাতে হয়। যেমন বকচই লাগিয়ে রেখেছি আমি। বকচই কিন্তু একটা দারুণ সবজি। আপু, এই যে এতগুলো গাছ এই বাগানে, এগুলোর পিছনে তো নিশ্চয়ই সময়ও দিতে হয়। তবে কিভাবে আপনি সময় দেন, কিভাবে পরিচর্যাটি করেন এবং কি কি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত? যে কাজটি মনের আনন্দে করা হয়, সে কাজটির পিছনে কষ্ট হয়, কিন্তু যদি আনন্দ নিয়ে করি তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। আমি যেমন নিয়মিত গাছের পাতা পড়ার সময় এখন নিয়মিত বাগান ঝাড়ু দেওয়া, যেন পানি পড়ে না থাকে, বাগান যেন শুকনো থাকে, গাছের যেন রোগ বালাই না হয়, এই দিকগুলো আমি ভীষণভাবে খেয়াল করি। আমার এখানে অনেকগুলো জলজ গাছ আছে এবং প্রত্যেকটি পাত্রে কিন্তু মাছ আছে। এখন শীতের জন্য মাছগুলো একটু নিচের দিকে আছে, এদের খাবার দেয়া, বা তারপরে এই পাত্রগুলোর পানি এখানে নানান রঙের শাপলা আছে, পদ্ম আছে, হলুদ পদ্ম আছে কিন্তু, কারণ শীতে হচ্ছে শাপলা পদ্ম কিন্তু সব ঘুমিয়ে থাকে। এদের পিছনে কিন্তু আমার অনেকটা শ্রম যায়, কিন্তু যখন বর্ষাকালে এরা ফুল ফুটে তখন এই কষ্টগুলো আর মনে হয় না যে এদের পিছনে এত পরিশ্রম আমি করছি। সারের বিষয়ে আমি যদি বলি তাহলে আমি জৈব সার দিতে পছন্দ করি। যেমন হচ্ছে খোল পচা পানি, কলার খোসা ভেজানো পানি, ডিমের খোসার গুঁড়ো, এগুলোই ব্যবহার করা হয় বেশি আর কি। আর গোবর সার, যেমন হচ্ছে জৈব সার, আর একটা আছে যেমন ভার্মি কম্পোস্ট, এইগুলোই আমি হচ্ছে দেই। আপু, এখন তো শীতকাল, বিভিন্ন রকমের শীতকালীন সবজিও লাগিয়েছেন। এই সবজিগুলোতে রোগবালাই হয় কিনা, হলে কি কি করেন? শাকসবজির রোগবালাইটা বেশি হয় ফুলের চাইতে। যেমন শিমে জাপ পোকা হয়, টমেটো তো হয়, অনেক রকমের রোগবালাই হয়। এগুলো থেকে মাঝে মাঝে ফাঞ্জিসাইড যে স্প্রে করতে হয় না তা না, ফাঞ্জিসাইড স্প্রে করতে হয়। তবে আমি সাধারণত নিমের পাতা সিদ্ধ করে বা সেইটার পানি ব্যবহার করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া হলুদের গুঁড়ো, এই ধরনের প্রাকৃতিক যে সমস্ত রোগবালাই নিরাময় করার জন্য যেগুলো দরকার সেগুলো করতে বেশি পছন্দ করি। তবে মাঝে মাঝে ফাঞ্জিসাইড বা কীটনাশক স্প্রে করতে হয়। আপু, কেউ যদি ছাদ বাগান গড়ে তুলতে চায় তাহলে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? কি কি করলে তাদের হেল্প হতে পারে? যথেষ্ট সময় থাকতে হবে। আমি গাছ লাগালাম চলে গেলাম তা কিন্তু না, গাছের প্রাণ আছে, গাছের পরিচর্যা করতে হবে। গাছ কিন্তু আদর্শ সোহাগ বোঝে, ভালোবাসা বোঝে। অতএব গাছকে প্রচুর পরিমাণে সময় দেওয়ার সেই সময়টুকু যদি থাকে তবে আমার মনে হয় যে বাগান করা উচিত। ছাদের দিকে খেয়াল রাখতে হবে যেন ছাদে পানি জমে না থাকে, ছাদ যেমন নোংরা না থাকে, কারণ ছাদে তো সবাই আসবে। আমার এখানে যেমন প্রচুর মানুষ আছে, তারা হাঁটে, বাচ্চারা খেলাধুলা করে, অতএব সেই পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে আর কি, নোংরা যেন না থাকে, হ্যাঁ, পানি জমে না থাকে, যেন এই দিকটা খেয়াল করা উচিত। সঠিক নিয়ম মেনে ছাদ বাগান করলে সেটা আমার মনে হয় খুবই ভালো, সবারই এটা করা উচিত এবং সবাই সফলও হতে পারে। হ্যাঁ, সবাই সফল হবে। এখান থেকে শুধু ফল ফুল সবজি আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের পরিবেশের বায়ু দূষণ রোধ করছে, আমাদের পরিবেশকে চমৎকার রাখছে। সবারই বাগান করা লাভটা কিন্তু বেশি আমাদেরই। অবশ্যই অবশ্যই অবশ্যই, একদমই তাই। এই নগর কৃষকের কাছ থেকে এই ছাদ বাগান সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। আরো জানবো এই ছাদ বাগানের লাভ লস, ভালো মন্দ। তবে তার আগে একটি বিরতি নিয়ে নিব। দর্শক, এবারে নিয়ে নিচ্ছি আরটিভি কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। আপু, এই যে এত যে গাছ লাগিয়েছেন, আসলে গাছ লাগিয়ে বেনিফিটটা কি? এই বাগান থেকে আমরা কি বেনিফিট পাবো? সব সময় আসলে বেনিফিট ভাবলে হবে না, কারণ এখান থেকে কিন্তু আমি একেবারে আনন্দ পাচ্ছি, বেঁচে থাকার কিন্তু একটা উপাদান পাচ্ছি। এটা বলবো অক্সিজেনের ফ্যাক্টরি। বাজার থেকে কেজি কেজি 2 কেজি শিম কিনে আনতে পারি, কিন্তু আমি বাগান থেকে হয়তো 250 গ্রাম শিম তুললাম। সেই শিম একদম ফ্রেশ, তাই না, অর্গানিক। এর যে তৃপ্তি, এটি কিন্তু বাগান থেকে 2 কেজি শিম কেনার সাথে তুলনা করা যাবে না। আর কিছু তো গাছ আছে যেগুলো আমি বাজারে গেলে পাবো না, যেগুলো আমি বাগানে একদমই শখ করে লাগাই, ব্যবসায়িকভাবে চিন্তা করে হয়তো লাগাচ্ছি না, কিন্তু যেটুকু লাগাচ্ছি সেটুকুই একদম মানে আত্মতৃপ্তি। যে কটা মরিচ আমি তুলছি সেটাই আমার আনন্দ, একটা বেগুন তুলে নিয়ে যাব সেটাই আমার আনন্দ। অর্থাৎ সবসময় বেনিফিট যে এত চিন্তা করে হয় তা কিন্তু না। আমার এই যে কাঠিমন আম গাছটাই যে কটা আম ধরে এত সুস্বাদু, হ্যাঁ, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে বাজার থেকে আমি 5 কেজি আম কিনে আনলেও সেই তৃপ্তিটুকু পাবো না। মালবেরি তুলে নিয়ে যে সেটাকে আমরা খাচ্ছি, তারপরে কদবেল গাছ আছে, অর্থাৎ এই তৃপ্তিটুকু আসলেই বেনিফিটের সাথে তুলনা করা যাবে না। 2টো পেয়ারা তুলে নিয়ে গেলাম, হ্যাঁ, সেই পেয়ারা হয়তো বাগানের বা বাজার থেকে কেনা সেই সুস্বাদু পেয়ারা না, কিন্তু এই পেয়ারার স্বাদও কিন্তু সীমাহীন। হ্যাঁ, আমার এখানে কিন্তু মিষ্টি জলপাই গাছ আছে। তো এরকম অনেকগুলো জিনিস আছে যেটা আসলে ওই বেনিফিট হিসেব করে আসলে হয় না। কিন্তু আমরা বলতে পারি একদিক দিয়ে কিন্তু আমাদের বেনিফিটই, আত্মতৃপ্তিরও একটা বিষয় আছে যে আপনি মনের খোরাক এখানে মেটাতে পারছেন। এক এক ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে বাগান, এবং প্রত্যেকটা চেহারায় এক একটা চেহারাকে যেন ছাপিয়ে যায়। আমি বলতে পারবো না যে কোন সময়টা আমাকে বেশি মুগ্ধ করে। শীতকালে যেমন রূপ, বসন্তের এক রূপ, বর্ষার এক রূপ, প্রত্যেকটা রূপই আলাদা। বর্ষাকালে যেমন আমার শাপলা ফুটবে, প্রচুর শাপলা ফুটবে, পদ্ম ফুটবে, সে একটা মুগ্ধকর একটা দৃষ্টি, মানে এত ওখানে চোখ আটকে যাবে একদম। আপু, আপনি যে ষড়ঋতুর কথা বলেন, আসলে বাংলাদেশকে কিন্তু রূপসী বাংলাদেশ বলা যায়, কিন্তু আপনি যে এই ষড়ঋতু এই বাগানে ফুটিয়ে তুলেছেন সেটা আসলে অনেক বেশি মুগ্ধকর। সব ঋতুর গাছ যদি আমি ছাদে লাগাই, সব ঋতুতেই আমি এক একটা চেহারা আমি দেখতে পাবো। যেমন শুধু যদি শীতের গাছ লাগাই, আমি শুধু শীতের রূপটাই দেখতে পাবো। আমি যদি বসন্তের যে গাছগুলো সেগুলো যদি লাগাই, তাহলে বসন্তের রূপটাও আসবে। তো যেমন শাপলা আছে, এগুলো বর্ষাকালকে ধারণ করে। তো এই জন্যই আমি বলছি যে ষড় ঋতুর সবগুলো, এই যে পাতা ঝরা, বসন্তকালের যে চেহারা, রঙিন বসন্তকালে কিন্তু একটা চমৎকার চেহারা নেয়। তো এগুলোর মাধ্যমে আমি ষড় ঋতুটাকে আমার বাগানে ধারণ করেছি। ছাদ বাগান বলতেই মানুষ কিন্তু মনে করে যে ছাদটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অতএব আমরা বাগানিরা যদি একটু খেয়াল করি এটা, যে না, ছাদ বাগানটাকে করতে গেলে ছাদের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন যে আমার প্রত্যেকটি টব কিন্তু উঁচুতে রাখা, এটি কিন্তু আমার কমিটির সিদ্ধান্ত। হ্যাঁ, তো কমিটি কিন্তু আমার বাগান উচ্ছেদ করতে বলেনি, বলেছে যে বাগান করেন, কিন্তু বাগানটা এভাবে করেন। আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই আমি বাগানটাকে এভাবে সাজিয়েছি। আপু, আরটিভির 20 বছর পদার্পণ উপলক্ষে আমরা যে একটি বিশেষ পর্ব করতে চেয়েছিলাম, আমার মনে হচ্ছে আমরা সার্থক। কারণ আজকে এই সারা বাগান ঘুরে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং আমি অনেক মুগ্ধ। আশা করছি আমাদের দর্শকরাও অনেক কিছু জানতে পেরেছে। আরটিভির 20 বছর পদার্পণ উপলক্ষে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, শুভেচ্ছা আরটিভিকে, আর অভিনন্দন থাকলো আমারও একটা চমৎকার দিন কাটলো। ভালো থাকবেন আপু। অবশ্যই। বছর ঘুরে বছর আসে, তেমনি আরটিভি কৃষি ও কৃষির টিম সারা বছর দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে আপনাদের সাথে কৃষির নতুনত্ব ও সফলতার গল্প তুলে ধরার জন্য। দর্শক, আজ আমরা এসেছিলাম এই সুন্দর ছাদ বাগানে। এই বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ আছে তো বটেই, এছাড়াও এই বাগানটি অনেক সুন্দর করে সাজানো এবং পরিপাটি। আপনারা যারা শহরাঞ্চলে বসবাস করেন, তারা তাদের ছাদ বা বারান্দা খালি না রেখে সবুজের সমারোহ গড়ে তুলতে পারেন। আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প আরটিভি পর্দায় তুলে ধরতে চান, তারা যোগাযোগ করুন এই নম্বরে 01878184077। আজ এই পর্যন্তই।
দেখা হবে আগামী পর্বে নতুন কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।